অভিযোগটা করলো সন্দীপন সাহা আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দুই তৃণমূল বিধায়ক। তারা অভিযোগ করছেন যে সই চুরি হয়ে গেছে, সই জাল হয়ে গেছে, আমরা কিন্তু যেন কোনো কেসে না ফাঁসি। আপনার দলের এমএলএরা লিখিত অভিযোগ করেছে, 13 জনের মধ্যে 3 জন কনফেস করে দিয়েছে, বাকিরাও এদিক ওদিক করে বলেছে, যা বলেছে আইও জানে, প্রয়োজন হলে কোর্টে কেস ডায়েরি জমা দেবে। এবার গোটা বিষয়টা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যে আনার পরই তৃণমূল কংগ্রেস থেকে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, অর্থাৎ সন্দীপন এবং ঋতব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। এটা তো মমতা ব্যানার্জি ভালো বলতে পারবে যে তাঁর দলের অবস্থা কি। এখনো 1 মাসও হয়নি, 1 মাসের মধ্যে তৃণমূল দল প্রায় উদ্বুদ্ধ করছে। কুণাল ঘোষ একটা পোস্ট করেছেন এই দল ত্যাগ ফল ত্যাগ ইত্যাদি ইস্যু নিয়ে। হ্যাঁ, কুণাল ঘোষ এবার ঋতব্রত সন্দীপন সাহাদের উদ্দেশ্যে বলছেন, আপনারা প্লিজ দল ত্যাগ করবেন না, অন্য দলে যাবেন না। দলকে যদি কোনো সাজেশন থাকে, দলকে ঢেলে সাজানোর সুযোগটা দিন নেত্রীকে, তার আগে এইসব লোকের পাল্লায় পড়বেন না। আজকে শুভেন্দু অধিকারী একটা দারুণ কথা বলেছেন দলটা থাকবে কি থাকবে না সেটা ভবিষ্যৎ বলবে। পার্টিটা উঠে গেছে, আমি তো কোনোদিন দেখিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের আগেই বলছেন যে আমি লড়ব। কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, চাকরি চুরি, শিক্ষা চুরি, এবার নতুন করে সই চুরি। আচ্ছা, ফাইল চুরি ছিল, এবার সই চুরি। সই চুরিটা হচ্ছে বিধায়কদের সই চুরি, নিজেদের বিধায়কদের সই চুরি। কে করেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কি ঘটেছে অবাক হয়ে যাবেন। অভিযোগটা কে করলো? অভিযোগটা করলো সন্দীপন সাহা আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দুই তৃণমূল বিধায়ক। তারা অভিযোগ করছেন যে সই চুরি হয়ে গেছে, সই জাল হয়ে গেছে, আমরা কিন্তু যেন কোনো কেসে না ফাঁসি। এবং এই অভিযোগ সামনে আসার পরই এবার গোটা বিষয়টা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যে আনার পরই তৃণমূল কংগ্রেস থেকে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, অর্থাৎ সন্দীপন এবং ঋতব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। তাদেরকে চিঠি পাঠানো হলো দলের তরফে। সমস্ত কি কি ঘটেছে সে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে আনবো। তবে তৃণমূল কংগ্রেসের নতুন একটা চুরি, যেটার নাম হচ্ছে সই চুরি, এই নিয়ে আজকে প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। খুব ইম্পর্টেন্টভাবে দুটো পয়েন্ট আমি উল্লেখ করছি। ঘটনার সূত্রপাতটা কি হয়েছিল? তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেল, নতুন করে পরিষদীয় দল গঠন হচ্ছে, বিজেপি পরিষদীয় দল গঠন করে ফেলেছে, এবার তৃণমূল কংগ্রেসের পালা। তারা চিঠি দিলেন 9 তারিখ, গত 9 মে বিধানসভাকে চিঠি দিয়ে জানালেন কে হচ্ছেন বিরোধী দলনেতা, কে হচ্ছেন বিরোধী মুখ্য সচেতক। যাই হোক, নাম দিয়ে দেওয়া হলো। বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়, বিরোধী মুখ্য সচেতক হচ্ছেন কে? হচ্ছেন ফিরহাদ হাকিম। এর পাশাপাশি আরও 2-3 জনের নাম ফাম দেওয়া হলো, ইত্যাদি ইত্যাদি করে একটা চিঠি দেওয়া হলো বিধানসভা সচিবালয়তে। যাই হোক, বিধানসভা সচিবালয় ভালো করে সেটা দেখলেন, দেখে যেটা বললেন যে আপনারা একটা কাজ করুন। এটা 18ই মের ঘটনা, বিধানসভা পাল্টা জানাচ্ছে, 18ই মে তৃণমূল কংগ্রেসকে জানাচ্ছে যে আপনারা মিনিটস দিন, রেজলিউশন জমা দিন। এটা দিতে হয়, এটা নিয়ম। যাই হোক, সেই মতো 20 তারিখ অর্থাৎ 20 মে 70 জন বিধায়কের সইসহ মিনিটস এবং প্রস্তাব বা রেজলিউশন জমা দেওয়া হয় বিরোধী দলের তরফে, তৃণমূল কংগ্রেসের তরফে। যাই হোক, 70 জন, আচ্ছা 80 জন বিধায়ক, 70 জনের সই জমা পড়ল। এবার কি হলো, যেটা জানা যাচ্ছে 27 মে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তৃণমূলের 2 বিধায়ক, তারা স্পিকারের ঘরে গেলেন এবং অভিযোগ করলেন। অভিযোগটা কি? যে সই জাল করা হয়েছে, স্যার সই জাল করা হয়েছে। কি হবে এবার? যাই হোক, গোটা বিষয়টা স্পিকারের গোচরে আসার পর সচিবের সঙ্গে কথা বললেন এবং জানানো হলো হেয়ার স্ট্রিট থানাতে। বিধানসভা যেই চত্বরে অবস্থিত সেটা হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত। হেয়ার স্ট্রিট থানাতে জানানো হলো, পরে মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা গেল এবং মুখ্যমন্ত্রী নিজে বললেন এটা সিআইডি তদন্ত হওয়া দরকার। তারপর সিআইডির হাতে গোটা বিষয়টা ট্রান্সফার হয়ে গেল। এই হলো গোটা ঘটনা, সই জাল করা হয়েছে। তদন্তে নামলেন সিআইডি। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 13 জন বিধায়ককে সিআইডির তরফে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিধায়কদের মধ্যে কে কে রয়েছেন হচ্ছে চন্দ্রনাথ সিনহা, বাহারুল ইসলাম, অরূপ রায়, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সহ মোট 13 জন, 13 এমএলএ, 13 জন এমএলএ। ঠিক আছে, 13 জনের কে জিজ্ঞাসাবাদ করার পর যেটা আমরা জানতে পারছি, 3 জন তার মধ্যে বলেছেন যে সই জাল করা হয়েছে। এটা সই জাল, এটা ভয়ঙ্কর ঘটনা। এই বিষয়টা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছে সিআইডির তরফে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তদন্তে সাড়া দিতে নারাজ। তার শরীর খারাপ, তার ডিম ছুঁড়ে মারার জেরে তার গ্যাস হয়ে গিয়েছে। সেই কারণের জন্য প্যানফর্টি খেয়ে, পচা ডিমের পর প্যানফর্টি খেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত অসুস্থ, তাই তিনি যেতে পারছেন না সিআইডির কাছে, মুখোমুখি হতে পারছেন না সিআইডির। এই হচ্ছে অবস্থা। যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করলে হয়তো অনেক তথ্য বেরিয়ে আসতো। যাই হোক, গোটা বিষয়টা এই যে 3 জন বিধায়ক তারা স্বীকার করে নিয়েছেন
যে সই জাল করা হয়েছে ঋতব্রত সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে দাঁড়িয়ে, এবং ঋতব্রত সন্দীপন সাহা তাদেরকে এই মুহূর্তে চিঠি পাঠিয়ে দিয়েছে। সেই চিঠি আপনারা দেখতেও পাচ্ছেন, চন্দ্রিমা ভট্টাচার্য পাঠিয়ে দিয়েছেন, দল থেকে চলে যাও চলে যাও চলে যাও এসব বক্তব্য। সবটা গেল, সবটা যাওয়ার পর কি হলো? সবটা যাওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করলেন এবং একটাই কথা বললেন, এটা কোনো প্রতিহিংসার রাজনীতি নয়। আপনারা মনে করবেন প্রতিহিংসার রাজনীতি, কিন্তু যে দলটার আদতে অস্তিত্বই নেই, যে দলটার কয়েকদিন বাদে থাকবেই না, তো ছুঁচো মেরে কেন হাত গন্ধ করতে যাব? শুভেন্দু অধিকারী কি বললেন একবার শুনে নিন। আপনার দলের এমএলএরা লিখিত অভিযোগ করেছে, আপনাদের দলের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। এখানে সচিবেরও কোনো রোল নেই, স্পিকারেরও কোনো রোল নেই। আপনাদের দলের 14 জনের সই ব্লক লেটারে আপনারা করেছেন, যেটা ওনাদের সই নয়। 13 জনের মধ্যে 3 জন কনফেস করে দিয়েছে, বাকিরাও এদিক ওদিক করে বলেছে, যা বলেছে আইও জানে, প্রয়োজন হলে কোর্টে কেস ডায়েরি জমা দেবে। কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই তঞ্চকতা, এই প্রতারণা, সই দুর্নীতি নিজের দলের বিধায়কদের সঙ্গে নিজেরা যেটা করেছেন, নীতি নৈতিকতার প্রশ্ন তো আলাদা। আমরা আমাদের পুলিশ, রাজ্যের পুলিশ, বিএনএস এর অন্তর্গত যা করার করবে, এবং যারা তদন্তে সহযোগিতা করবেন নিশ্চয়ই তাদের কথা তদন্তকারীরা একরকম ভাববেন, আর যারা তদন্তে অসহযোগিতা করবেন তাদের জন্য আইনে যা আছে তাই হবে। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। এবার আসি পরের অংশে। এই দলটা আদৌ যা অবস্থা, গতকালকে আমরা দেখতে পারলাম যে 80 জনের মধ্যে 20 জন মেরে কেটে বিধায়ক তারা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গেলেন, বিধায়কদের মিটিং, মমতা বন্দ্যোপাধ্যায় রেগে ঠেগে মিটিং বন্ধ করে দিলেন, বিধায়করা আবার বেরিয়ে এলেন। কোনো বিধায়ক বাইরে বেরোতেই পাচ্ছেন না, তারা বলছেন যে আমরা বেরোলেই এখন মার খাবো, এতটাই জনরোষ। এই অবস্থায় দাঁড়িয়ে অনেকে তৃণমূল কংগ্রেসটাই করতে চাইছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন। তো অধীর চৌধুরী, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন লোকসভার বিরোধী দলনেতা, তিনি একটা বক্তব্য রাখলেন। বক্তব্যটা হচ্ছে, বিরোধী দলের তকমাটা থাকবে তো তৃণমূল কংগ্রেসের। আসুন একবার শুনে নিই অধীর চৌধুরীর বক্তব্য। এটা তো মমতা ব্যানার্জি ভালো বলতে পারবে যে তার দলের অবস্থা কি। এখনো 1 মাসও হয়নি, 1 মাসের মধ্যে তৃণমূল দল প্রায় উঠবো উঠবো করছে। গোটা তৃণমূল দলের যারা জনপ্রতিনিধি তারা মনে করছে যে মমতার সঙ্গে থাকলে তাদের সমূহ বিপদ, তাই মানে তৃণমূল দল ছেড়ে পালাও। এই তৃণমূল দল ছাড়ার হিড়িক সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়ে গেছে। এমএলএরা মনে করছে যে তাদের আর এই দল করে লাভ নেই। ফলে আগামী দিনে তৃণমূল পার্টি 80টা এমএলএ পেলেও বিরোধী দলের সম্মানটা পাবে কিনা আমার জানা নাই। কারণ তা করতে করতে আরও কত এমএলএ পালাবে বা গড়হাজির থাকবে, সেটা এখন বড় প্রশ্ন। এই এমএলএগুলো গড়হাজির থাকার পিছনে একটা কারণ, যে বিরোধী দল হিসাবে যাতে তৃণমূল নিজেকে আত্মপ্রকাশ করতে না পারে, তার জন্য এরা তৃণমূলকে সমর্থন করতে চাইছে না। আপনারা শুনলেন অধীর চৌধুরীর বক্তব্য। এবার একটা খুব ইন্টারেস্টিং পার্ট আপনাদের আমি দেখাবো, সেটা হলো কুণাল ঘোষ। কুণাল ঘোষ কেন ইম্পর্টেন্ট জানেন তো? কুণাল ঘোষ মাঝে মধ্যে কিছু কথা বলেন, যে কথাগুলো বোঝা যায় না যে তিনি তৃণমূলের হয়ে বলছেন, না বিজেপির হয়ে বলছেন, না মমতার হয়ে বলছেন, না অভিষেকের হয়ে বলছেন। কুণাল ঘোষ একটা পোস্ট করেছেন এই দলত্যাগ ফলত্যাগ ইত্যাদি ইস্যু নিয়ে। হ্যাঁ, এই দলত্যাগের ঘটনা তো প্রায় তৃণমূল কংগ্রেস আসার পর থেকে হয়েছে। প্রথম সিপিএম ভাঙিয়ে এই শওকত মোল্লা বলুন, বা এই যে শাহজাহান বলুন, বা এই বিভিন্ন ঋতব্রত বলুন, এই পরপর তৃণমূল থেকে সিপিএম থেকে তৃণমূলে নিয়ে নেওয়া। তারপর বিজেপির দেখলাম আমরা এই সুমন কাঞ্জিলাল বলুন, তারপর রায়গঞ্জে প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলুন, ইত্যাদি ইত্যাদি ব্যক্তিদের দলে নিয়ে নেওয়া, হরকালী প্রতিহারদের দলে নিয়ে নেওয়া, এইসব দল বদলের খেলা এটা খুব ভালো খেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই এবার কাল হয়ে দাঁড়াচ্ছে কর্মফল। সেই কারণের জন্য এই মুহূর্তে কুণাল ঘোষ লিখছেন, যদি তৃণমূলের কাউকে গাজর দেখিয়ে ভাঙানোর চেষ্টা করে বিজেপি, তাতে আমি বিজেপির দোষ দেখি না। বিজেপির দোষ দেখছেন না কুণাল ঘোষ। ওরা আগেও যোগদান মেলা করেছেন, আমরাও ওদের লোককে নিয়েছি, ওরা আজ ক্ষমতায়। ওদের সমালোচনার আগে নিজের ঘরের দিকে তাকাবো। যারা নিজেরা সদ্য জিতে দল সরকার থেকে সরেছে বলে বিলম্বিত বিবেক জাগরণের চিত্ত চাঞ্চল্যে কাতর দমবন্ধের ছটফটানি, তাদের দিকে দেখব। এরা নির্দল হিসেবে নিজে জেতেননি। মমতাদির প্রতীক মুখ প্রচার ব্যবহার করে জিতেছেন। তাদের
হ্যাঁ, অনেককে মাথায় তুলল কারা, তাদের প্রশ্ন করব। আগাগোড়া লোক চেনায় ভুল হয়েছে, এইখানটা খুব ইম্পর্টেন্ট। আগাগোড়া লোক চেনার ভুল হয়েছে, পদ্ধতি ভুল হয়েছে, কাজে ভুল হয়েছে, মস্ত ভুল। তবে অন্য অনেক দল ধোয়া তুলসী পাতা ভাবার কারণ নেই। হ্যাঁ, কুণাল ঘোষ এই কথাটা বলছেন, আগাগোড়া লোক চেনার ভুল হয়েছে, পদ্ধতি ভুল হয়েছে, কাজের ভুল হয়েছে, মস্ত ভুল, মস্ত ভুল। কুণাল ঘোষ এই যে এই পোস্টটা করেছেন, আরও অনেক কিছু লিখেছেন, তবে এটা তারপরে তিনি বলছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। কুণাল ঘোষও বড্ড বড় ভুল করেছেন, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জেলে খাটিয়েছিলেন, পিছন ম্যানে তুলেছিলেন, কথা বলতে দিতেন না। এই কুণাল ঘোষও বলেছিলেন এই বেনিফিশিয়ারি সারদা কাণ্ডে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি। তাও কুণাল ঘোষের এ বক্তব্য, এত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য, এবং তারপরও দলের সমালোচনা অত সুন্দরভাবে মিষ্টিভাবে করা, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বোঝা যাচ্ছে না কুণাল ঘোষ আদৌ শকুনি, না আদৌ কংস, নাকি আদৌ বিভীষণ, না আদৌ মির্জাফর, বুঝতে পারবেন না, ধরতে পারবেন না। কিন্তু আপনারা ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। কুণাল ঘোষ এবার ঋতব্রত সন্দীপন সাহাদের উদ্দেশ্যে বলছেন, আপনারা প্লিজ দল ত্যাগ করবেন না, অন্য দলে যাবেন না। শুনুন কুণাল ঘোষের। আমরা কেউ কিন্তু বাকি বিধায়ক যাদের কাছে ফোন যাচ্ছে, যারা আজকে গেটওয়ে হোটেলে মিটিং করেছেন, আমি তাদের অনুরোধ করব, আমরা কেউ নির্দল জিতে আসিনি। একজন 70 বয়সী ভদ্রমহিলা, 70 বছর বয়সী, তাকে খাটিয়ে ছুটিয়ে তার ছবি দিয়ে তার প্রচার করিয়ে তারপরে আমরা এসছি এখানে। ফলে একটা লোকের বিবেক বলে কিছু থাকা উচিত। দলকে যদি কোনো সাজেশন থাকে, দলকে ঢেলে সাজানোর সুযোগটা দিন নেত্রীকে। তার আগে এইসব লোকের পাল্লায় পড়বেন না, এরা শুধু নিজেদের স্বার্থ জানে। আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। এই হচ্ছে অবস্থা তৃণমূল কংগ্রেসের। আজকে শুভেন্দু অধিকারী একটা দারুণ কথা বলেছেন দলটা থাকবে কি থাকবে না সেটা ভবিষ্যৎ বলবে। দেখুন একবার যে কথাটা বলেছিলেন, একবার শুনে। পার্টিটা উঠে গেছে। আমি তো কোনোদিন দেখিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের আগেই বলছেন যে আমি লড়বো না। মানে কার্যত পার্টিটা উঠে গেছে। এবং কালকেও টিভিতে দেখছিলাম যে 80-র মধ্যে 17 আপনারা রিলে করছিলেন ওই ওয়ানডে ম্যাচের মতো। এক্ষুনি 14 হলো, বেড়ে হলো 15, তারপরে আবার খানিকক্ষণ পরে বললেন 16 হলো, তারপরে লাস্টে 17তে আটকে গেলেন, আর বাড়ছে না। তারপরে অসমর্থিত সূত্রে 20, কেউ বলে 17, বললেন আজকের মতো বাতিল। এত আন্দোলন হচ্ছে চারিদিকে, মিছিল আর মিটিং, বিধায়করা পৌঁছাতে পারেনি। মিছিল কি হয়েছে আমরা দেখেছি গতকাল, আজও দেখব। আপনাদের কোনো লোক রাস্তায় নামবে না। যে কাণ্ড কারখানা আপনারা করেছেন, কোনো সুযোগ নেই পশ্চিমবঙ্গে আপনাদের। বুঝলেন, যে দলটা উঠেই যাবে, যে দলটা থাকবে না, যে দলটা অস্তিত্বই নেই, 14 জন 15 জন 16 জন এরমভাবে বিধায়করা যাচ্ছেন, অনেকে যাচ্ছেন না। এই যে এই প্রসঙ্গটা যেটা শুভেন্দু অধিকারী আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন, এতে একটা বিষয় স্পষ্ট যে সত্যি প্রধান বিরোধী দলের তকমা এবার হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া প্রয়াস, কিন্তু দলটা শেষ কেন জানেন? কারণ একজন পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এই হচ্ছে থিওরি, এবং এই থিওরির জন্যই আজকে শেষ হয়ে গেল তৃণমূল কংগ্রেস ঘাসফুল শিবির। যারা গুন্ডারা ছিল তারা নুয়ে পড়েছেন, জাহাঙ্গীর নুয়ে পড়েছেন, পুষ্পা ঝুঁকে গিয়েছেন। এই হলো মোদ্দা বিষয়। যাই হোক, আপনারা যারা আমার দর্শক, তাদেরকে বলবো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাছেইন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।